হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বোম্বো এডুকেশন। আমি তোমাদের সাথে রয়েছি মো ম্যাডাম। আমরা ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত এই বইটার যে সেশনটা শুরু করেছিলাম তার ফার্স্ট টপিক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এর ফার্স্ট পার্টটা অলরেডি আমি তোমাদের কাছে আপলোড করে দিয়েছি। আজকে এটার সেকেন্ড পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। তাই আমার সাজেশন, যারা ডিরেক্ট পার্ট 2টা দেখছো তারা অবশ্যই পার্ট 1টা দেখে এসো, কারণ পার্ট 1টা না দেখলে পার্ট 2টা তোমরা লিঙ্ক করতে পারবে না। চলো দেরি না করে শুরু করা যাক আজকের সেশন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, এই অ্যাক্টটা বোঝানোর আগে আমি আগের দিনের কিছুটা জিনিস এবং এই কাউন্সিল অ্যাক্টের কিছুটা ব্যাকগ্রাউন্ড খুব শর্টে একটু তোমাদের কাছে বলতে চাই। সেটা হলো, আমি আগের দিন যেখানে শেষ করেছিলাম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, এইখানে আমরা দেখেছিলাম যে ব্রিটিশ গভর্নমেন্ট এবার নমিনেশনের জন্য রেকমেন্ডেশনের প্রয়োজনীয়তা অনুভব করে। মানে এবার কোনো নন অফিসিয়াল ইন্ডিয়ানদের লেজিসলেটিভ কাউন্সিলে অ্যাড করার জন্য তারা এবার রেকমেন্ডেশন নেবে, যার ফলে একটা ইনডাইরেক্ট ইলেকশনের জায়গা তৈরি হয়। এবং একই সাথে এই ফেজটায় মানে 1861 থেকে 1892 এই ফেজটার মধ্যে ইন্ডিয়ান কংগ্রেসের উৎপত্তি হয়, যারা পরবর্তীকালে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমাদের ইন্ডিপেন্ডেন্সের জন্য। তো এছাড়াও যেটা হয়, 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন এসে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ বাংলাকে এই দুটো ভাগে ভাগ করে দেয়। মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটোকে সম্পূর্ণভাবে আলাদা করে দেয়। আর কি হয়, 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগরা আসে এবং তাদের একটা ভিন্ন ধরনের দাবি নিয়ে আসে। এবার কি হয় দেখো, এবার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909টা বলছি। এই অ্যাক্টটাকে আমরা আবার মরলে মিন্টো রিফর্ম অ্যাক্টও বলি। এই মরলে এবং মিন্টো কারা? মরলে হচ্ছে গিয়ে সেই সময়কার সেক্রেটারি অফ স্টেট মানে হচ্ছে গিয়ে মুখ্য সচিব, তিনি হচ্ছেন গিয়ে লর্ড মরলে, এবং আমাদের যে ভাইসরয় মানে বড় লাট তিনি হলেন লর্ড মিন্টো। এরা হচ্ছে গিয়ে তখন এই অ্যাক্টটা যখন হয় তখন তারা সেক্রেটারি অফ স্টেট এবং ভাইসরয় অফ ইন্ডিয়া এই পোস্টটা হোল্ড করে রয়েছে। এবার এখানে আরেকটা জিনিসও বুঝতে হবে তোমাদের, এই সেক্রেটারি অফ স্টেট এই জায়গাটা যদি একটু ফ্ল্যাশব্যাকে আমরা চলে আসি, আমাদের পিটস অ্যাক্ট পড়েছি আমরা। পিটস অ্যাক্টে কি ছিল? ডাবল গভর্নমেন্টে কারা কারা হ্যান্ডেল করতো? একটা হচ্ছে কি কোর্ট অফ ডাইরেক্টরস, আর একটা ছিল বোর্ড অফ ডাইরেক্টরস। এই দুজন ডাবল গভর্নমেন্টের পোস্টটা হ্যান্ডেল করতো। এবং পরবর্তীকালে যখন আমাদের অ্যাক্ট 1858 পাস হয় তখন এই দুটো পোস্টকে হাটিয়ে একদম কাকে নিয়ে আসা হয়? সেক্রেটারি অফ স্টেটকে। তাহলে সেক্রেটারি অফ স্টেট কতটা পাওয়ারফুল জায়গা এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে, কারণ দুটো ডিরেক্টরের পাওয়ারই কিন্তু এই একজন সেক্রেটারি অফ স্টেটের হাতে ছিল। এবার দেখা যাক যে এই অ্যাক্ট অনুযায়ী কী কী রিফর্ম বা কী কী ফিচার্স রয়েছে। তো ফার্স্ট ফিচার্সেই আমরা বলবো যে আমাদের যে লেজিসলেটিভ কাউন্সিলটা ছিল বোথ সেন্ট্রাল এবং প্রভিন্সিয়ালদের জন্য, তাদের যে সিটটা ছিল সেই সিটটা ছিল 16টা। এবার এই সিটটাকে ইনক্রিজ করে 60টা করে দেওয়া হয়। আর কি হয়, আমাদের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল সেই এক্সিকিউটিভ কাউন্সিলে এবার ইন্ডিয়ানদের অ্যাড করা হয়। এই ইন্ডিয়ানদের মধ্যে এই সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ইনি প্রথম ইন্ডিয়ান যে এক্সিকিউটিভ কাউন্সিলে অ্যাপয়েন্টেড হয় অ্যাজ আ ল মেম্বার। ওকে, এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি একটু আগেই বললাম যে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ আসে এবং মুসলিম লীগের একটা ভিন্ন দাবি ছিল। তারা একটা সেপারেট ইলেকটোরেট দাবি করে, মানে তারা তাদের সংবিধানের জন্য সম্পূর্ণ একটা আলাদা সংরক্ষণ, একটা আলাদা সংবিধান, শিক্ষা, চাকরি সব কিছুর ক্ষেত্রে একটা আলাদা সংরক্ষণ দাবি করে, যেখানে শুধুমাত্র মুসলিমরাই চান্স পাবে, সেখানে অন্য কারো কম্পিটিশন থাকবে না। এই দাবিটা আমাদের যে বড়লাট ছিল সেই সময় লর্ড মিন্টো, তিনি অ্যাকসেপ্ট করে নেন। তাই তাকে ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট বলা হয়। এবার লর্ড মিন্টো মুসলিমদের যে এই সেপারেট দাবিটা মেনে নেয়, তার পিছনে একটা খুব বড় কারণ রয়েছে। সেটা হলো
তোমরা যদি একটু বুঝে দেখো যে আমাদের পুরো ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম সবাই রয়েছে। তো এই হিন্দু মুসলিম যদি একজোট হয়ে সবসময় থাকে, তবে তাদের পক্ষে কিন্তু, তারা যদি ব্রিটিশদের ওপর আক্রমণ করে, তাই ব্রিটিশদের পক্ষে কিন্তু এদের ওপর রুল করা একটু হলেও চাপে। তাই তারা সবসময় চাইতো যে হিন্দু এবং মুসলিম এই দুটোকে যদি সেপারেট করে দেওয়া হয়, তাহলে ইন্ডিয়ার যে মেইন দুটো পাওয়ারফুল এরিয়া, এই দুটো সেপারেট হয়ে যাবে। এবং মুসলিমদের যদি, মুসলিম লীগের দাবি যদি তারা অ্যাকসেপ্ট করে নেয়, তবে কিন্তু মুসলিম লীগরা কিছুটা হলেও ব্রিটিশদের প্রতি সহানুভূতি পোষণ করবে। যার জন্য যখন যে কোনোভাবেই যদি কোনো যুদ্ধ বাঁধে বা কোনো ইংরেজদের বিরুদ্ধে কোনো রকম যুদ্ধ বা কোনো রকম কি বলবো, কোনো রকম রিভল্ট বাঁধতে শুরু করে, মুসলিমরা কিন্তু এতে সামান্য হলেও ইংরেজদের পক্ষ নেবে। তাই লর্ড মিন্টো এসে মুসলিমদের দাবিটাকে মেনে নেয়, যার ফলে হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা ডিভিশন তৈরি হয়। ওকে, এইটা ছিল হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এছাড়াও ওকে, এই অবধি আশা করি বোঝা গেল। এবার একটু কনসেপচুয়াল জিনিসপত্র আমি তোমাদের বলতে চাই। সেটা হলো, আমরা এতক্ষণ অবধি রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে 1909 অবধি পড়লাম। এই 1909 মানে এই পুরো বছরটা, মানে প্রায় 200 বছর পার হয়ে গেছে। এইখানে আমরা কি কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে কোম্পানি রাজ আসলো, কোম্পানি রাজকে রেগুলেট করার জন্য রেগুলেটিং অ্যাক্ট, এতগুলো রেগুলেটিং অ্যাক্ট পাস হলো 1773, 1793, 1813, 1833, 1853, 1857-এ রিভল্ট হলো। তারপর 1858-এ এসে ক্রাউন রুল, মানে ব্রিটিশরা নিজেরা এসে ইন্ডিয়ার ওপর রুল করতে শুরু করলো, যেখানে ব্রিটিশ রুল স্টার্ট হলো এবং কোম্পানি রুল ওভার হয়ে গেল। এই পুরো ফেজটায় কোথাও কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার দিকে একটু এগোচ্ছি? শুধু আমরা দেখছি একের পর এক রিফর্ম হচ্ছে, এবং সেই রিফর্মে ইন্ডিয়ানদের দয়া করে কোথাও কাউন্সিলে চান্স দেওয়া হচ্ছে, কোথাও মেম্বারে লেজিসলেটিভ কাউন্সিলে সিট বাড়ানো হচ্ছে, কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্স কোথায়? মুসলিম লীগের দাবি অ্যাকসেপ্ট করা হচ্ছে, হিন্দু মুসলিমের মধ্যে ডিভাইড করা হচ্ছে, বেঙ্গল ডিভাইড করে দেওয়া হচ্ছে, এখানে কোথাও তো ইন্ডিপেন্ডেন্স দেখতে পাচ্ছি না। তো আমরা জানি সবাই যে 1947 খ্রিস্টাব্দে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই। তাহলে 1909-এর পরে এই লাস্ট 38 বছরে কি এমন চেঞ্জেস হলো যার জন্য আমরা ইন্ডিপেন্ডেন্স হয়ে গেলাম? এবার সেই কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য আমার পরের স্লাইড। একজন খুব ইম্পর্টেন্ট মানুষ এবার অ্যারাইভ হন, তিনি হলেন মহাত্মা গান্ধী। তিনি ইন্ডিপেন্ডেন্স স্ট্রাকচারের রুট ম্যাপটা তৈরি করে, যার জন্য তাকে ফাদার অফ নেশন বলে। এখানে তোমরা আমার ওপর প্রশ্ন তুলতে পারো যে স্বাধীনতার জন্য কি শুধু মহাত্মা গান্ধী কাজ করেছেন? তা তো নয়, অনেকে কাজ করেছেন, অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছে যাদের কন্ট্রিবিউশন পুরো ইন্ডিপেন্ডেন্সের জন্য প্রচুর। তাহলে হঠাৎ মহাত্মা গান্ধীকে আমরা ফাদার অফ নেশন কেন বলছি? এইখানে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বুঝতে হবে। সেটা হলো, ইনি প্রথম একজন মানুষ, মহাত্মা গান্ধী, যিনি বুঝেছিল যে আমাদের ভারতবর্ষ ব্রিটিশদের কাছে শুধুমাত্র মিলিটারিলি আটকে নেই, শুধুমাত্র সেনাবাহিনী বা ওরা জোর জার করে শক্তি দেখিয়ে ইন্ডিয়াকে নিজেদের ক্যাপচারে রেখেছে এমনটা নয়। তারা পলিটিক্যালি এবং লিগালি ইন্ডিয়াকে ক্যাপচার করে রেখেছে। তারা কোনো কিছুকে পাস করার জন্য রেগুলেটিং অ্যাক্ট করছে, আইন পাস করে তারা তাদের ওপর আইন প্রণয়ন করে রুল করছে। তো এই যখনই কোনো কাজ আমাদের লিগালি আগায়, তখন কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে এরা আমাদের শক্তি খাটিয়ে আটকে রেখেছে। তো এই মহাত্মা গান্ধী, ইনি প্রথম বুঝতে পারে, কারণ তার আগে পর্যন্ত কংগ্রেসের নরমপন্থী দল সবসময় চাইতো যে ব্রিটিশদের কথা যদি আমরা মন দিয়ে শুনে নিই, তাদের সাথে যদি আমরা কোঅপারেট করি, তাহলে হয়তো তারা খুশি হয়ে আমাদের ইন্ডিয়া ফেরত দিয়ে দেবে, আমাদের ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেবে। উল্টো দিকে চরমপন্থী দল কিন্তু চাইতো যে মেরে ফাটিয়ে আমরা স্বাধীনতা নিয়ে নেব। কিন্তু মহাত্মা গান্ধী বুঝেছিল যে মেরে ফাটিয়েও হবে না, আবার তাদের সাথে একদম কোঅপারেশন করলেও কিন্তু স্বাধীনতা পাওয়া যাবে না। তাদেরকে এমনভাবে ডিল করতে হবে
ইংরেজদের সাথে বা ব্রিটিশদের সাথে এমনভাবে আমাদের ডিল করতে হবে যাতে তারা লিগালি এবং পলিটিক্যালি যে ইন্ডিয়াটাকে ক্যাপচার করেছিল সেটা আমাদের ফেরত দিয়ে দেয়। এই রুট ম্যাপটা ফার্স্ট মহাত্মা গান্ধী বুঝেছিল বলে ওই জন্য তাকে আমরা ফাদার অফ নেশন বলি। নেক্সট দেখো, আমি একটা ছোট্ট ইন্ডিপেন্ডেন্সের রোড ম্যাপ করতে চেষ্টা করেছি। দেখো, ইন্ডিয়া তখন কলোনি ছিল। কলোনি মানে কি? কলোনি মানে হচ্ছে গিয়ে যখন কোনো স্ট্রং স্টেট কোনো উইকার স্টেটকে কন্ট্রোল করে, নট মিলিটারি, লিগালি অ্যান্ড পলিটিক্যালি। মানে ইন্ডিয়া যে ব্রিটিশদের ক্যাপচারে ছিল, শুধুমাত্র ব্রিটিশদের অনেক শক্তি ছিল বা অনেক সেনাবাহিনী ছিল এমন নয়, তারা লিগালি এবং পলিটিক্যালি, রাজনৈতিকভাবে এবং লিগালভাবে ইন্ডিয়াটাকে ক্যাপচার করে দিয়েছিল। তাই এই কলোনি স্টেট থেকে যখন তারা ইন্ডিপেন্ডেন্স হতে চাইবে, তাদের মাঝখানে একটা ডোমিনিয়ন স্টেট রাখতে হবে। এই ডোমিনিয়ন স্টেট মানে কি? ডোমিনিয়ন স্টেট মানে হচ্ছে কি, এই যে কারাপশানগুলো ছিল লিগালি এবং পলিটিক্যালি, এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ডোমিনিয়ন স্টেটাস আগে আমাদের লাগবে, তারপরে আমরা ইন্ডিপেন্ডেন্সের রাস্তায় হাঁটতে পারবো। এবং ভেবে দেখো, সেই সময় শিক্ষিত হার মানে যে সাক্ষরতার হার ছিল, লিটারেসি রেট, সেটা কিন্তু 6 to 7% ছিল। এবং এই শিক্ষিত রেট নিয়ে মহাত্মা গান্ধী কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্সের দিকে নিয়ে গেছে, স্বাধীনতার দিকে নিয়ে গেছে। তাই এই পুরো যেই এই জায়গা থেকে, কলোনি থেকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্সের দিকে হাঁটছি, এই পুরো জায়গাটাকে কিন্তু আমরা রিভলিউশন বলতে পারি না, এটাকে আমরা বলতে পারি ফ্রিডম স্ট্রাগল। কারণ আমরা যখন খুব চাকরি করছি, আমরা চাকরি পাওয়ার জন্য, কোনো গভর্নমেন্ট জব পাওয়ার জন্য যখন প্রচুর দিনরাত পরিশ্রম করছি, এত প্রতিকূলতাকে কাটিয়ে, তখন কিন্তু আমরা চাকরিটা পেয়ে গিয়ে কখনো বলতে পারবো না যে আমাদের রিভলিউশন হয়েছে। আমরা বলবো আমরা একটা স্ট্রাগল করে এই জায়গাটা অ্যাচিভ করেছি। ঠিক সেই রকমই এই জায়গাটাকে আমরা এই কলোনাইজেশন এরিয়া থেকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্সের দিকে হাঁটবো, তখন কিন্তু আমরা কখনোই বলতে পারবো না আমাদের রিভলিউশন হয়েছে, আমরা বলবো এটা ফ্রিডম স্ট্রাগল। এই স্ট্রাগলটাই কিন্তু আমাদের সিভিল সার্ভিসে একটা আলাদা পার্ট হিসাবে পরীক্ষায় আসে। আশা করি এইটুকু পর্যন্ত আমি তোমাদের বোঝাতে পারলাম। চলো নেক্সট স্লাইড। নেক্সটে আমরা দেখব গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1909। এই অ্যাক্টের জন্য এইটার পেছনেও আবার একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড বলি। 1915 খ্রিস্টাব্দে আমাদের ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়। যখনই ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়, সেখানে ব্রিটিশরা আস্তে আস্তে উইক হতে শুরু করেছে। এর আগে মহাত্মা গান্ধী এসে গেছে, সে রোড ম্যাপ বানিয়ে ফেলেছে যে এবার ইন্ডিয়াকে পলিটিক্যালি এবং লিগালি গ্র্যাব করতে হবে, এইভাবে আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়ে তারপর আমাদের ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তাই এই ব্রিটিশদের দুর্বলতার সুযোগ নিয়ে তখন মহাত্মা গান্ধী এবং ইন্ডিয়ার যারা আরও ইন্ডিপেন্ডেন্সের জন্য যারা লিডার ছিল, তারা এবার প্রভিন্সিয়াল অটোনমির ডিমান্ড করে। প্রভিন্সিয়াল অটোনমি কি? প্রভিন্সিয়াল অটোনমি হচ্ছে গিয়ে পূর্ণ স্বাধীনতা, পূর্ণ ব্যক্তি স্বাধীনতা। ওকে, আচ্ছা, এই গভর্নমেন্ট অফ অ্যাক্ট 1909টাকে কিন্তু মন্টেগু চেমসফোর্ড রিফর্মও বলে। মন্টেগু চেমসফোর্ড কারা? মন্টেগু ছিল সেই সময়কার সেক্রেটারি অফ স্টেট মানে মুখ্য সচিব, আর চেমসফোর্ড ছিল হচ্ছে গিয়ে বড়লাট মানে ভাইসরয় অফ ইন্ডিয়া। তো এর কী কী ফিচার্স আছে দেখো। একটু আগে আমি যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ডে ছিল 1915 খ্রিস্টাব্দের ওয়ার্ল্ড ওয়ার, যেখানে ব্রিটিশরা উইক হয়ে পড়ছিল, যার ফলে ইন্ডিয়ান লিডাররা প্রভিন্সিয়াল অটোনমিটা চাইছিল। প্রভিন্সিয়াল অটোনমি মানে কি? একটু আগেই বললাম, পূর্ণ ব্যক্তি স্বাধীনতা। এই প্রভিন্সিয়াল অটোনমি চাওয়ার কারণটা কি ছিল? আচ্ছা, প্রভিন্সিয়াল অটোনমি চাওয়ার কারণটা ছিল যে আমাদের সেই সময় যে প্রভিন্সিয়াল এরিয়াগুলো ছিল, সেইগুলোর নাম কি ছিল? মানে মেইন যে প্রভাবশালী এরিয়াগুলো ছিল কি কি? একটা বেঙ্গল, একটা বোম্বাই, একটা বেঙ্গল, আরেকটা হচ্ছে কি মাদ্রাস। এই তিনটে জায়গায় কিন্তু মেইন প্রভিন্সিয়াল এরিয়া, মেইন পাওয়ারফুল এরিয়া। তো এই জায়গাগুলোকে সেন্ট্রালাইজেশনের মাধ্যমে কি করা হয়? কোলোনাইজড করে দেওয়া হয়। মানে এখানের যে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ বডিটা ছিল, সেই লেজিসলেটিভ বডিগুলোকে নিয়ে বেঙ্গলে শিফট করে দেওয়া হয়, যার ফলে পুরো জায়গাটাকে সেন্ট্রালাইজ করে দেওয়া হয়। সেন্ট্রালাইজ করে দেওয়ার ফলে কি হয়? যে বোম্বাই আর মাদ্রাসের যে লেজিসলেটিভ পাওয়ারগুলো চলে যাওয়ার ফলে তাদের এক্সিকিউটিভ পাওয়ারগুলো উইক হয়ে যায়, যার ফলে পুরো জায়গাটা একটা কোলোনাইজড হয়ে যায়। এবং
এই কোলোনাইজেশনের ফলে তারা যেমন লেজিসলেটিভ পাওয়ারটা হারিয়ে ফেলে, অন্যদিকে কিন্তু এক্সিকিউটিভ পাওয়ারেও ঘাটতি পড়ে। তাই তারা ফার্স্ট যে দাবিটা করে, তারা প্রভিন্সিয়াল অটোনমিটাকে ফেরত আনার অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশনটাকে দাবি করে। এবার এই দাবির জন্য মন্টেগু চেমসফোর্ড একটা রিফর্ম নিয়ে আসে। প্রভিন্সিয়াল অটোনমি বলতে যে মেইন যেই জিনিসটা আমরা বুঝি তার দুটো পার্ট হয়, একটা হচ্ছে ডিভিশন অফ পাওয়ার, আর একটা হচ্ছে কি বাইক্যামেরালিজম। ডিভিশন অফ পাওয়ার এবং বাইক্যামেরালিজম এই দুটো প্রভিন্সিয়াল অটোনমির মধ্যে পড়ে, যেটা ইন্ডিয়ান লিডাররা দাবি করে। দেখা যাক এই দুটো পাওয়ার তারা আমাদের দেয় কিনা। তারা ফার্স্টেই কি করে, লেজিসলেটিভ লিস্টটাকে সেপারেট করে দেয়। এক্সিকিউটিভ লিস্ট কিন্তু সেপারেট করে না, লেজিসলেটিভ লিস্টটাকে সেপারেট করে। এই লেজিসলেটিভ লিস্টের মধ্যে দুটো লিস্ট তারা বার করে, একটা ফেডারাল লিস্ট, একটা প্রভিন্সিয়াল লিস্ট। ফেডারাল লিস্ট মানে কি, মানে হচ্ছে কি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মানে কি যেখানে যেমন সেন্ট্রালও কাজ করবে, সেরকম কেন্দ্রও কাজ করবে, মানে স্টেট এবং সেন্ট্রাল, রাজ্য এবং কেন্দ্র দুজনে মিলে যে সরকারটা তৈরি করবে সেটা হচ্ছে ফেডারাল লিস্ট। এইটা আমাদের একটা এক্সাম্পল হিসাবে বলতে পারি আমাদের ইন্ডিয়া ফেডারাল লিস্ট। আর প্রভিন্সিয়াল মানে হচ্ছে কি একটু আগে আমি যেটা বললাম যে মেইন প্রভাবশালী, সেই সময়কার ইন্ডিয়ার যে মেইন প্রভাবশালী জায়গাগুলো ছিল বেঙ্গল, মুম্বাই অ্যান্ড মহারাষ্ট্র, সেইখান থেকে প্রভিন্সিয়াল লিস্ট করলো। প্রভিন্সিয়াল লিস্টকে ওরা আবার দুটো ভাগে ভাগ করলো, একটা রিজার্ভ লিস্ট, একটা ট্রান্সফার লিস্ট। রিজার্ভ লিস্টে কিন্তু ভাইসরয় কোনো রকম মিনিস্টারের কনসার্ন নেবে না, মানে কোনো রকম আইন বা কোনো রকম রেগুলেশন পাস করার জন্য তারা কিন্তু কোনো রকম মিনিস্টারের পরামর্শ নেবে না। অনলি ট্রান্সফার লিস্টের আন্ডারে যারা থাকবে সেই জায়গায় শুধুমাত্র ভাইসরয় মিনিস্টারের কনসার্ন বা অ্যাডভাইস নেবে। এই দুটো সিস্টেমকে আমরা বলবো ডায়ারচি, যাকে বাংলায় আমরা বলি দ্বৈত শাসন ব্যবস্থা বা জয়েন্ট হেড। তাহলে বোঝা গেল আমরা চাইলাম প্রভিন্সিয়াল অটোনমি মানে ডিভিশন অফ পাওয়ার, তারা আমাকে কি দিয়ে দিল, তারা আমাকে দিয়ে দিল ডায়ারচি, দ্বৈত শাসন ব্যবস্থা, যেখানে ট্রু ডিভিশন অফ পাওয়ার কিন্তু মেইনলি ছিল ফেডারাল লিস্টের মধ্যে। আর রিজার্ভ লিস্ট, প্রভিন্সিয়াল লিস্টের মধ্যে যে রিজার্ভ লিস্টটা ছিল, যেখানে কোনো রকম রিজার্ভ লিস্টে যেখানে মিনিস্টারের কোনো রকম পরামর্শ ভাইসরয় শুনবে না, সেই জায়গাটা কিন্তু আমাদের দেওয়া হলো না, দিয়ে দেওয়া হলো ডায়ারচি মানে দ্বৈত শাসন ব্যবস্থা। কিন্তু এটা আমরা চাইনি, আমরা চাইছি প্রভিন্সিয়াল অটোনমি। প্রভিন্সিয়াল অটোনমির মধ্যে কিন্তু আরেকটা পার্ট রয়েছে বাইক্যামেরালিজম। চলো পরের পার্টে বাইক্যামেরালিজম পেয়েছি কিনা আমরা দেখি। আর কি হলো, ফার্স্ট টাইম বাইক্যামেরালিজম এবং ডিরেক্ট ইলেকশন তৈরি হলো, যার ফলে আমাদের কাউন্সিল অফ স্টেট তৈরি হয়। মানে বাইক্যামেরালিজম লেজিসলেটারে দুটো হাউস হয়, একটা আপার হাউস, একটা লোয়ার হাউস। এই আপার হাউসে কাউন্সিল অফ স্টেট মানে এখন যেটাকে আমরা রাজ্যসভা বলতে পারি, এই জায়গাটাকে ওরা কি করে, শুধুমাত্র অ্যাডভাইজারি বডি তৈরি করে দেয়। মানে কোনো রকম ডিসিশন ওরা মেকিং করতে পারবে না, শুধুমাত্র পরামর্শ দিতে পারবে। যেমন আমি তোমাদের শুধুমাত্র পড়াশোনা দিতে পারি, আমি তোমাদের পরামর্শ দিতে পারি যে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, কিন্তু আলটিমেটলি পড়াশোনা করবে কিনা সেই ডিসিশনটা তোমার। তাই অ্যাডভাইজারি যে দেয় তার একটা পাওয়ার থাকে, কিন্তু সব থেকে বেশি পাওয়ার থাকে যার যে ডিসিশন নেয়, যে ডিসিশন মেকিং করে। কিন্তু এই ব্রিটিশরা বা এই মন্টেগু চেমসফোর্ড এরা কিন্তু আমাদের যেই মেইন দুটো পাওয়ার ডিভিশন অফ পাওয়ার অ্যান্ড বাইক্যামেরালিজম, এই দুটোর মধ্যে একটাও দেয় না। এই ডিভিশন অফ পাওয়ারের মধ্যে তারা আমাদের ডায়ারচি দিয়ে দেয়, আর বাইক্যামেরালিজমের মধ্যে কি করে, তারা আমাদের বলে যে এটা শুধুমাত্র একটা অ্যাডভাইজারি বডি হিসাবে থাকবে, কোনো রকম ডিসিশন মেক করতে পারবে না। সো বোঝা গেল যে এইখানে কীরকম গেম তারা আমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে খেলেছে, যার জন্য আমি বলছি যে ইন্ডিয়ানদের ব্রিটিশরা পলিটিক্যালি এবং লিগালি কিভাবে পরাধীন করে রেখেছে। চলো পরের পয়েন্টে দেখা যাক আর কি বলছে। এক্সিকিউটিভ কাউন্সিলে 6জন মেম্বারের মধ্যে 3জন মেম্বারকে ইন্ডিয়ান হিসাবে সিলেক্ট করা হয়। আর কি করা হয়, মুসলিমদের যেমন একটা সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়েছিল, সেরকম শিখ, ইন্ডিয়ান, খ্রিস্টান এবং অ্যাংলো ইন্ডিয়ানদের একটা সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়।
লিমিটেড ফ্র্যাঞ্চাইজি রেট গ্র্যান্টেড করে, মানে অনলি 10% ইন্ডিয়ানই কিন্তু ভোটিং রাইট গেইন করবে, আর কেউ পারবে না। আর কি হয়, হাই কমিশনার ফর ইন্ডিয়া তৈরি হয় লন্ডনে। নেক্সট, পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশড হয়। প্রভিন্সিয়াল বাজেট সেন্ট্রাল বাজেটের থেকে সেপারেট হয় এবং প্রতি 10 বছর পর আবার এই অ্যাক্টটাকে সংশোধন করার দাবি তারা জানান। এইটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এই অ্যাক্টে মেইন যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা যেই দাবিটা চেয়েছিলাম প্রভিন্সিয়াল অটোনমির দাবি, তারা কিন্তু এই প্রভিন্সিয়াল অটোনমির দাবিটা অ্যাকসেপ্ট করে না। তারা আমাদের ডিভিশন অফ পাওয়ারের জায়গায় দিয়ে দেয় ডায়ার্চি, দ্বৈত শাসন ব্যবস্থা, এবং বাইক্যামেরালিজমের জায়গায় তারা আমাদের দিয়ে দেয় শুধুমাত্র একটা অ্যাডভাইজারি বডি, যেখানে তারা কোনো রকম ডিসিশন মেক করতে পারবে না। ফলে এই দুটো যেটা আমি বললাম ডিভিশন অফ পাওয়ার অ্যান্ড বাইক্যামেরালিজম, এই দুটোকে তারা ভুল একটা ডিভিশন অফ পাওয়ারকে তারা দিয়ে দেয় ডায়ার্চি এবং বাইক্যামেরালিজমকে অ্যাডভাইজারি বডি, এই দুটো মিলিয়ে তারা গভর্নমেন্ট অফ অ্যাক্ট 1990 দিয়ে গান্ধীজি এবং রেস্ট অফ কংগ্রেসদের হাতে দিয়ে দেয় যে আপনারা প্রভিন্সিয়াল অটোনমি চেয়েছিলেন, এই নিন আপনাদের প্রভিন্সিয়াল অটোনমি আমি দিয়ে দিলাম। গান্ধী যখন বুঝতে পারে যে অ্যাকচুয়াল প্রভিন্সিয়াল অটোনমি তারা ট্রু পাওয়ার অফ ডিভিশন তারা আমাদের হাতে দেয়নি, উনি প্রচণ্ড রেগে যান এবং সেই পর থেকেই তিনি ডিসাইড করেন নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, যার ব্যাপকতা প্রচুর হারে ছড়িয়েছিল, তোমরা হিস্ট্রিতে পড়ে এসছো। এবং এই অসহযোগ আন্দোলন উনি চোরি চৌরার যখন হত্যাকাণ্ড হয় তখন রিমুভ করে নেয়, কিন্তু তাও এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে ব্রিটিশরা ফার্স্ট বুঝতে পারে যে এবার হয়তো ইন্ডিয়ানরা ফ্রিডমের জন্য যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপের ফার্স্ট স্টেপটায় রিচ করে গেছে। ওকে, চলো এরপর আসে সাইমন কমিশন। একটু আগেই বললাম যে 1919 যে গভর্নমেন্ট অ্যাক্ট হয় সেটা 10 বছর পর রিভাইজ করার কথা তারা দেয়, তার মানে আবার সেটা রিভাইজ হবে 1929-এ। কিন্তু এত সলিড অপোজিশন, এত কড়া আন্দোলন চলেছিল, যার জন্য এই পুরো টার্মটা 1929-এ শেষ হওয়ার 2 বছর আগেই সাইমন কমিশনকে আসতে হয়। এই নভেম্বরের 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন আসে এবং সেখানে স্যার জন সাইমন সেটার হেড হন, এবং তিনি এমন একজন লোক যে এসছিল ইন্ডিয়ানদের সাথে ডিল করার জন্য, কিন্তু কোনো ইন্ডিয়ানকে এই কমিশনে অ্যাড করে না, যার ফলে ইন্ডিয়ানরা প্রচণ্ড রেগে যায় এবং সাইমন গো ব্যাক এরকম কিছু কথাবার্তা তৈরি হয়। তারা কি করে, তারা 3টে রাউন্ড টেবিল কনফারেন্সের ডাক দেয়, যার ফার্স্টটা হয়েছিল 1930-তে। আর কি হয়, আর খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে কনস্টিটিউশনের রিফর্ম, আমরা যে কনস্টিটিউশন, আমরা যে সংবিধান নিজেদের চাই, তার প্রথম দাবিটা কিন্তু এই হোয়াইট পেপার ডিসচার্জ কিন্তু এই সাইমন কমিশনেও হয়, যার পরবর্তী পদক্ষেপ হিসাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935 আসে। নেক্সট আমরা চলে আসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এই কারণে ইম্পর্ট্যান্ট কারণ আমাদের যে মডার্ন কনস্টিটিউশন রয়েছে সেইটা কিন্তু বেশ খানিকটা এই অ্যাক্টের ওপরই বেস করে তৈরি করা। কেন বলছি, এটা পরবর্তীকালে আমরা অবশ্যই বুঝবো, এবং এই অ্যান্সারটা আমার আগে তোমরাই আমাকে দিয়ে দেবে, যদিও আমি শুনতে পাবো না। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে বুঝতে পেরেছো কি না। এই একটা হচ্ছে কি আমাদের সেকেন্ড মাইলস্টোন। ফার্স্ট মাইলস্টোন কখন ছিল, যখন আমরা প্রভিন্সিয়াল অটোনমি দাবি করেছিলাম, তখন আমাদের সেটা ফার্স্ট মাইলস্টোন হিসাবে তৈরি হয়েছিল। সেকেন্ড মাইলস্টোন হিসাবে তৈরি হলো এই গভর্নমেন্ট অফ অ্যাক্ট ইন্ডিয়ান 1935 অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী কি হলো, এই অ্যাক্ট অনুযায়ী অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করার চেষ্টা করা হলো, মানে পুরো ভারতকে একটা যুক্তরাষ্ট্র করার চেষ্টা করা হলো। এবার ভারতকে যুক্তরাষ্ট্র করার জন্য যেমন প্রভিন্সেসদের দরকার, সেরকম প্রিন্সলি স্টেটদেরও দরকার। মানে আমি যদি তোমাদের এখানে আমি যদি একটু এঁকে দেখাই, এটা যদি আমি পুরো একটা স্টেট ধরি, এই স্টেটের দুটো ভাগ হচ্ছে, একটা জায়গায় প্রভিন্সেসরা থাকবে, আরেকটা জায়গায় প্রিন্সলি স্টেটরা থাকবে।
প্রোভেন্সার্সরা মানে কি, আমি একটু আগেই বললাম, বেঙ্গল, বোম্বাই এবং মাদ্রাস, যেখানে মেইন প্রাদেশিক ক্ষমতাগুলো ছিল। আর প্রিন্সলি স্টেট মানে হচ্ছে কি যেখানে যারা দেশীয় রাজাদের আন্ডারে ছিল। তো এই দুজনকেই যখন ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, প্রোভেন্সার্সদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য কি দরকার, প্রভিন্সিয়াল অটোনমি দরকার। আর প্রিন্সলি স্টেটকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য একটা গল্প ছিল। কি গল্প? প্রিন্সলি স্টেটরা কিন্তু ব্রিটিশদের কাছে ডক্টরাইন অফ প্যারামাউন্সি এই ডিলে একদম এই চুক্তি অনুযায়ী অ্যাফেক্টেড, এই চুক্তি অনুযায়ী এঙ্গেজ ছিল। ডক্টরাইন অফ প্যারামাউন্সি কি? ডক্টরাইন অফ প্যারামাউন্সি হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, যার ফলে তারা প্রোভেন্সার্সদের থেকে প্রিটি মাচ ইন্ডিপেন্ডেন্ট ছিল। কারণ শুধুমাত্র কোনো বাহ্যিক মানে বহির্গত কোনো শক্তি যদি তাদের ওপর আক্রমণ করে বা বহির্গত কোনো ডিসিশন হয়, তখনই একমাত্র তারা ব্রিটিশদের পরামর্শ নেবে। তাই প্রিন্সলি স্টেটরা ডক্টরাইন অফ প্যারামাউন্সি এইটার ডিলে ইংরেজদের কাছে দায়বদ্ধ ছিল এবং তারা কোনোভাবেই এই ডিলটা ভাঙতে পারতো না। ফলে যদি এই দুজনকেই ইন্ডিপেন্ডেন্ট হয়ে অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করতে হয়, তাহলে এদেরকে যেমন প্রভিন্সিয়াল অটোনমি করতে হবে, আর প্রিন্সলি স্টেটকে কিন্তু যারা দেশীয় রাজা, যারা ব্রিটিশদের আন্ডারে ডক্টরিন অফ প্যারামাউন্সিতে আবদ্ধ, এই চুক্তিতে আবদ্ধ, তাদের কিন্তু এই যে চুক্তিটা, এটাকে ব্রিটিশদের কাছ থেকে ছাড়িয়ে আনতে হবে অথবা ব্রিটিশদের এই দাবিটাকে তুলে নিতে হবে, তবে অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি হতে পারে, নচেত নয়। আর কি হয়, এবার প্রভিন্সিয়াল অটোনমির জন্য তারা ট্রু ডিভিশন অফ পাওয়ার এই অ্যাক্টে ফার্স্ট তৈরি হয়। এই জন্য তিনটে লিস্ট বার করা হয়, একটা ফেডারাল লিস্ট, একটা প্রভিন্সিয়াল লিস্ট আর একটা কনকারেন্সি লিস্ট, যার ফলে ট্রু ডিভিশন অফ পাওয়ার বা প্রভিন্সিয়াল অটোনমি এবার কিন্তু পাওয়া যায়। নেক্সট দেখো, নেক্সট কি হয়, ফ্র্যাঞ্চাইজি রেটটা 10% থেকে ইনক্রিজ করা হয় না, এইটাই থাকে। নেক্সট কি হয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয়। আর আমাদের যে সিপিএসসি, এসপিএসসি মানে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, এই পুরো যে সার্ভিস পাবলিক সার্ভিস কমিশন সেটা নতুনভাবে তৈরি হয়। ফলে এই একটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট। শুধু এই অ্যাক্ট থেকে মনে রাখার বিষয় যেটা, যে অল ইন্ডিয়া ফেডারেশন যেটা তৈরি হতে চাইছিল সেটা কিন্তু এবার প্রভিন্সেসদের জন্য ওকে হয়ে গেল, কারণ এই অ্যাক্ট অনুযায়ী প্রভিন্সিয়াল অটোনমি মানে এই তিনটে লিস্টই যখন বের করে দেওয়া হলো, তাহলে কিন্তু প্রভিন্সিয়াল অটোনমি এই ট্রু পাওয়ারটা আমরা পেয়ে গেছি। কিন্তু প্রিন্স লিস্টের তখনও বলছি না, কেন না, তাদের তো এই ডক্টরাইন অফ প্যারামাউন্সি এই জায়গাটাকে তুলতে হবে। এই অধীনতামূলক মিত্রতা নীতির চুক্তিটা যতক্ষণ না তাদের ঘাট থেকে নামবে, তারা কিন্তু অল ইন্ডিয়া ফেডারেশনে যোগ দিতে পারবে না। তাই তারা অল ইন্ডিয়া ফেডারেশনে রাজি হচ্ছিল না, কারণ তাদের অধীনতামূলক মিত্রতা নীতি এই চুক্তিটা ছিল। ফলে অল ইন্ডিয়া ফেডারেশনও তখনও তৈরি হতে পারেনি। কিন্তু যেটা হয়েছে, অনেকটা রিফর্ম হয়েছে। প্রভিন্সার্সদের প্রভিন্সিয়াল অটোনমি আমরা দিয়ে দিয়েছি, ব্রিটিশরা দিয়ে দেয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয়ে যায় এবং যে পাবলিক সার্ভিস কমিশন যে মেইন শক্তির জায়গাটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তাহলে এবার আমরা কি করলাম, আমরা ফার্স্ট টপিকটা শেষ করে ফেললাম। নেক্সট পার্টে আমরা দেখব মেকিং অফ কনস্টিটিউশন, আর কি দেখব, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, অর্থাৎ এরপরেই আমরা কিভাবে আমাদের কনস্টিটিউশনটা তৈরি করলাম এবং অ্যাট লাস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 চলে আসলো, আমরা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্স হয়ে গেলাম, সেটা আমরা পরের পার্টে দেখব। তোমাদের যদি এই সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের পার্টগুলো পাওয়ার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তা এখন এই পর্যন্ত, থ্যাংক ইউ।